আমানের সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ও হলিউড অ্যাক্ট্রেস হয়েও যে একটা জাপানিজ মেয়ে চিরকাল জাপানকে ভালোবেসে চলেছে, চিরকাল জাপানেই থেকেছে। এল মানে যে নিজের পরিচয় মিসাকে হিচেকি রিউগা বলে দিয়েছিল, মিসা তার সম্পর্কে একটা জিনিস ভাবে, সেই হিচেকি রিউগাকে নাম ডেথ নোটে লিখে তাকে মেরে ফেলার ব্যাপারে। কিন্তু এখানেই একটা প্রবলেম ছিল, এত কোটি কোটি নাম মিসা দেখত যে ওর মনে ছিল না পার্টিকুলারলি এলের নামটা কী। তো মিসা প্রচণ্ড অ্যাজিটেটেড হয় আর কান্নাকাটি শুরু করে দেয়। কালো একটা এলের ভার্সন ওর সামনে আসে এবং তখনই হঠাৎ ও রিউককে দেখতে পায়, আর রিউককে দেখতে পেয়ে ও রিউককেই হাত করে এবং একটা অ্যাপেল দেয়, এবং তখন রিউক সেটাকে খেয়ে বলে মানুষের দুনিয়ার আপেলগুলো প্রচণ্ড জুসি, এবং তারপরে ধন্যবাদ দিয়ে মিসাকে ও শিনিগামি রিয়ামের একটা আপেল দেয়, যেটা মিসা খায় এবং একটা ইলেকট্রোকিউশনের ফিলিং ওর মধ্যে আসে। তো মিসা রিউকের সঙ্গে ডিসকাস করতে থাকে যে এবার কি করে লাইটের সঙ্গে ও গেট অ্যালং করবে, কারণ লাইট যে ইনস্ট্রাকশনটা ওকে দিয়েছিল সেটাও ফলো করতে পারেনি। একই সময় হেডকোয়ার্টার্স মানে হোটেলের সিন দেখানো হয়, যেখানে এল বলছিল যে এবার লাইট ছাড়া পেলেও পেতে পারে, কিন্তু ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করাও ছিল ওর দায়িত্ব। তারপরে মিসার উপরে একটা সার্চ তো হয় এবং র্যাম সেটা দেখতে পায়। র্যাম শিনিগামিটা ভাবলো যে রিউক কী করে মিসার সঙ্গে অ্যাটাচড, এবং এর মধ্যেই একটা স্পেশাল ঘটনা ঘটেছিল। রিউক মিসাকে শিনিগামি আইস দিয়েছিল, যার বদলে মিসাকে ওর অর্ধেক জীবন দিতে হয়েছিল, আর ডেথ নোট ফরফিট করার আগে র্যামের থেকেও ও শিনিগামি আইডিল করেছিল, যার জন্যে ওকে এখন জীবন অর্ধেকের অর্ধেক করে দিতে হয়েছে। মিসা কান্নাকাটি শুরু করে এবং বলে যে লাইট ওকে যেটা করতে বলেছিল সেটা তো ও করতে পারেনি, এবং লাইট মিসাকে বকা দিয়ে বলে যে কেন মিসা ওর জীবনের অর্ধেক ভাগ দিল। লাইট চেয়েছিল যে ওরা একসঙ্গে মিলেই অসাধারণ একটা দুনিয়া বানাবে যেখানে কোনো ক্রাইম নেই। চ্যাপ্টার 57 টু চয়েসেস। তো এবার লাইট আর মিসার মধ্যে গেটিং অলংটা খুব ভালোভাবেই হয় এবং লাইট মিসাকে ক্ষমা করে দেয়, এবং এখানে আমরা দেখতে পাই যে দুনিয়ার গড হয়ে গেছে লাইট ইয়াগামি। এল রেমকে জিজ্ঞাসা করে শিনিগামিরা শুধু আপেল খায় কিনা, আর আর তার উত্তরে র্যাম বলে যে না, কিন্তু শিনিগামি রিয়াম এতই ব্যারেন যে এখানে কোনোই খাবার নেই, সেই জন্য শিনিগামির স্টমাক এগুলোতে ইউজড হয়ে গেছে। লাইট ইয়াগামি আর এল তো ডেথ নোটটা সম্পর্কে অত্যন্ত ভালোভাবেই ব্যাপারটা জেনে গেছিল, এবং সেগুলো শুধুমাত্র হিগুচি ভয় পেয়ে সব বলে দিয়েছিল বলে। কি বোকাই হিগুচি, রাগ হয় মনে ভাবলেও। কিন্তু এবার লাইটের মনে শুধু একটাই ভাবনা, সেটা হচ্ছে এলকে কি করে মারা যায়, এবং এই ভাবনার পরে লাইট শেষ পর্যন্ত একটা উপায় বার করে নেয়। তো আমরা দেখতে পাই যে এল এর অর্ধেক ভাগ এবং ও লাইট আর র্যামের কথা ভাবছে। একই সময় হয় যে লাইট ইয়াগামি সেই জঙ্গলে যখন ডেথ নোটটা বাড়ি করে রেখেছিল, তারপরে ও এলকে মারার কথা ভাবছিল। তো ও জানলো যে এবার যে করে হোক ও মিসাকে বলবে ক্রাইম করতে, এবং ক্রাইম করার সঙ্গে সঙ্গে এলের ওকে ধরে নেওয়ার চান্সও বেশি বেড়ে যাবে, এবং সেই জন্য রেম হয়তো রিউজাকি মানে এলের নামটা ডেথ নোটে লিখে ওকে মেরে ফেলবে। আর এল যদি মারা যায় তাহলে রেমও মারা যাবে, কারণ শিনিগামিরা একজন মানুষের আয়ু কমানোর জন্যেই আছে, বাড়ানোর জন্যে নয়। মাঙ্গা নম্বর 4-এ জেলাস বলে একটা শিনিগামির কথা রেম মিসাকে বলেছিল, যে কিনা মিসার একটা অত্যন্ত ইয়াঙ্গার ভার্সনকে বাঁচিয়েছিল একজন গুন্ডার থেকে, যেই গুন্ডাটা ওকে ছুরি নিয়ে আক্রমণ করে বলেছিল যে ওকেও অনেক ভালোবাসে, তাই মিসা গুন্ডাটাকে বিয়ে করবে কিনা, এবং মিসা সেটাই না করে দিয়েছিল, এবং না করে দেওয়াতেই গুন্ডাটা রেগে গিয়ে মিসাকে আক্রমণ করতে গেছিল। তখন জেলাস সেই গুন্ডাটার নাম ডেথ নোটে লিখে তাকে মেরে ফেলে।
আর তারপরে সেই শিনিগামিটাও হাওয়ায় আস্তে আস্তে ফেড অ্যাওয়ে করে যায়। তো ইন দ্যাট কেস রেম তো মিসার জন্য নিজেকেই স্যাক্রিফাইস করবে। ব্যাপার তখন অনেক কমপ্লিকেশনসে চলে গেছিলো। ডেথ নোটের ফার্স্ট পার্টটা এভাবে এন্ড করে গেছিলো লাইট ডেথ নোটটাকে ফরফিট করার পরে। আর এখন ডেথ নোটের অবস্থা দেখো, দুনিয়া শুধু একটা মানুষ যেটা সম্পর্কে জানতো, এখন সেটা সম্পর্কে জানে হাজার হাজার মানুষ, শুধুমাত্র কিরা ইনভেস্টিগেশনের দ্বারা। এল ওয়াটারি মানে এলের অ্যাডপটিভ ফাদারকে বলে যে যদি কিছু হয় তাহলে সব ডেটা ডিলিট করে দিতে। ওয়াটারির উত্তর আসে না, ক্র্যাশ বলে শব্দ হয়। ডেথ নোট, হাউ টু ইউজ ইট। Oh God. Humans that have traded for the eye power of a god of death cannot see the name or lifespan of humans who have already passed away by looking at their photos. Watari চ্যাপ্টার 58 ফিলিংস উইদিন। এইখানেই আমরা হারাতে চলেছি আমাদের খুব প্রিয় এক ক্যারেক্টারকে। ওয়াটারির নাম ধরে এল দুবার ডাকে, কিন্তু আসলে ওয়াটারির হার্ট অ্যাটাক এসেছিল, কারণ ওর নামটাও তো রেম লিখে দিয়েছিল ডেথ নোটে। এবং তারপরে ওয়াটারি সব ডেটা ডিলিট করে দিয়ে মারা যায়। আর অল ডেটা ডিলিটেড এটা আসার সঙ্গে সঙ্গে এল কয়েকবার জিজ্ঞাসা করে যে কি হচ্ছে। এল একবার মনে মনে ভাবে যে ওয়াটারিকে এভাবে কে খুন করলো। ও বোঝে যে ওয়াটারি মারা গেছে। মিসা আমানে তো কোনোদিন ওয়াটারির মুখ দেখেও নি, তাহলে মিসা কী করে এ কাজ করবে? তাহলে কি এটা লাইট করে থাকতে পারে? আর তখনই আমরা দেখতে পাই যে রেমও মারা যাওয়া শুরু করে দিয়েছে। সে এলের নামটা ডেথ নোটে লেখার সঙ্গে সঙ্গে মরতে শুরু করে দিয়েছে। কারণ আমি তোমাদের বলেইছিলাম যে একজন শিনিগামি শুধু থাকে মানুষের আয়ু কমানোর জন্য, বাড়ানোর জন্য নয়। তো জেলাসের মতোই রেমও ফেড অ্যাওয়ে করে যাচ্ছিল। এবং তখন হঠাৎ রিউজাকিও কথা বলা বন্ধ করে দেয়। আসলে ওরও হার্ট অ্যাটাক এসেছিল এবং হঠাৎ করে ও মাটিতে পড়ে যাওয়া শুরু করে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে টেবিলে একটা চামচ ছিল, মানে খুব সুগার কনজিউম করতো, খুব সম্ভবত 24 ইয়ার্সেই ডায়াবেটিস থেকে এটা করছে। ও মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই প্রচণ্ড চেঁচানো শুরু করে। লাইট, ওর নামটা নেয় রিউজাকি। এবারে লাইট হাসা শুরু করে। তো রিউজাকি আস্তে আস্তে তার চোখ বন্ধ করে দেয় এবং সে বুঝতে পারে যে লাইটই কিরা। কিন্তু তারপরেই লাইট অ্যাক্ট করে যে ওর প্রচণ্ড বড় ঝটকা লেগেছে। বাবা মানে চিফ ইয়াগামি লাইটকে কাম ডাউন করতে বলে। তখন সবাই চেঁচায় প্রচণ্ড, সবাই খুঁজতে থাকে শিনিগামিটাকে। লাইটের প্রচণ্ড রাগ হয়েছে শিনিগামিটার ওপর, এটাই ও দেখাচ্ছিল, কিন্তু আসলে তা নয়। ও শুধু খুঁজছিল শিনিগামির ডেথ নোটটা, যেটাকে ও লুকিয়ে ফেলবে নিজের কাছে। ডেথ নোটটাও ও নিজের কাছে লুকিয়ে ফেলার পর রেমের শরীরের বালিটা পাওয়া গেছিল। ঘটনা এই যে লাইট ইয়াগামি এলের সঙ্গে তো জিতে গেছে, কিন্তু দেখা যায় এবার একটা ট্রান্সমিশনের দৃশ্য। Death Note, how to use it. Whenever a god of death who had been in the human world dies and the death note is left behind and picked up by a human, that person becomes the owner. However, in this case only the human that can recognize the god of death and its voice is able to see and touch the death note. It is very unlikely, but if by any chance the god of death picks up the death note, that god of death becomes the owner. সত্যি এলের মৃত্যুর জন্য তো আমিও প্রস্তুত ছিলাম না, কারণ এল ছিল ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাও যে এলের মৃত্যুতে তোমাদের কতটা বড় ঝটকা লেগেছিল। একটা ট্রান্সমিশন দেখতে পাই আমরা। এর আগে পর্যন্ত যে কটা ঘটনা দেখা গেছে সবই ঘটেছে জাপানে। চ্যাপ্টার 59 দেখা যায় যে ওয়াটারির আসল নাম মিস্টার কুইলিশওয়ামি, ফাদার অফ অরফানস অ্যান্ড দ্য গ্লোব। ইনভেন্টর কুইলিশওয়ামি ডাইড। তো এই কুইলিশওয়ামি আসলে ছিলেন খুব বড় ধন সম্পদওয়ালা একজন ইংল্যান্ডের লোক। তো কিন্তু রিউজাকির মানে এলের পরিচয়টা তখনও ছিল গোপন। এরপরে এখনও পর্যন্ত যে কটা ঘটনা দেখা গেছে সবই বেস্ট জাপানে, কিন্তু এবার সিন শিফট হয়ে দেখা যায় ইংল্যান্ড।
দ্য ওয়ামিজ হাউসের দৃশ্য। এই সেই অনাথ আশ্রম যেখানে ওয়াটারি মানে মিস্টার কুইলিশ ওয়ামি মালিক। একে আমরা লন্ডনের বিগ ব্যানটাকে দেখতে পাই এবং আমরা এবার জানতে পারি যে এলের মৃত্যুতেই গল্প শেষ নয়। এবার অন্ধকারের অন্তঃপুর থেকে অন্য কোনো নতুন অজানা শক্তির জন্ম হচ্ছিল। এখানে আমরা নিয়ার নামের একটা ছেলেকে দেখতে পাই। এই নিয়ার যে এক্স্যাক্টলি এলের মতো দেখতে, কোনো ডিফারেন্স নেই, শুধু ওর চুলের রঙটা সাদা। এবং আমরা দেখতে পাই যে নিয়ার অত্যন্ত শান্ত স্বভাবের একটা ছেলে। ও সবসময় নিজের দুনিয়াতে থাকে, নিজের কাজ নিয়ে পড়ে থাকে। ওর অভ্যেস হচ্ছে পাজল সলভ করা এবং ওর পছন্দের বিভিন্ন খেলনা নিয়ে খেলা। এখানে লিন্ডা নামের একটা মেয়ে ওর দুজন বন্ধুর সঙ্গে বাইরে যাচ্ছিল ফুটবল খেলতে। ও একবার নিয়ারকে বলল যে তুমি একবারের জন্যেও বাইরে আসছো না কেন, তুমি সবসময় খালি নিজের দুনিয়ায় থাকো কেন? তখন নিয়ার বলল না ধন্যবাদ। এবং তখন লিন্ডার পেছনের এক ছেলেটা বলল ওকে ভুলে যা লিন্ডা। এবং নিয়ার ওর পাজল সলভ করা নিয়ে কন্টিনিউ করতে থাকলো। অন্যদিকে আমরা মেলো নামের একটা ছেলেকে দেখতে পাই যে ছিল অত্যন্ত খারাপ প্রকৃতির। ও ফুটবল দিয়ে একটা ছেলের মাথায় মারলো আর সে বলল মেলো আমার ব্যথা লেগেছে এবং মেলো তখন হাসতে লাগলো। এই মেলো আর নিয়ারই ছিল এলকে সাকসেস করার মতো ট্যালেন্টেড। তো এখানে আমরা জানতে পারি যে এই দ্য ওয়ামিজ হাউস আসলে একটি ইনভেনশন সেন্টার যেখানে এই মিস্টার কুইলিশ ওয়ামি মানে ওয়াটারি ইনভেন্ট করেছেন সেই রকমই কোনো ট্যালেন্টেড মানুষদেরকে যারা এইভাবে কীড়াকে ধরতে পারবে। কারণ মিস্টার কুইলিশ ওয়ামির একটা ম্যান ভিশন ছিল যে এরকম একটা কিছু হতে চলেছে গোটা দুনিয়ায়। এইভাবে 4 জন চিলড্রেন বেরিয়েছিল ওর অরফানেজে, যারা কিনা নিয়ার, মেলো, এল এবং ম্যাটকে আমরা দেখতে পাবো পরের মাঙ্গাটায় মানে ডেথ নোট ভলিউম 8-এ এবং সেই সঙ্গে আমরা ডেথ নোট ভলিউম 9-এও ওকে দেখতে পাই। তো ইন দ্যাট কেস এই 4 জনের মধ্যে ম্যাটও নিয়ার আর মেলো এবং প্রিভিয়াসলি এলের মতোই বেড়ে উঠেছে দ্য ওয়ামিজ হাউসে। এখানে মেলো চরিত্রটা অত্যন্ত অদ্ভুত, কেন সেটা পরে জানা যাবে। এখানে আমরা দেখতে পাই রজার মানে ওয়াটারির অ্যাসিস্ট্যান্টকে। তো আর সেই সঙ্গে এল চলে যাওয়াতে মিস্টার রজারের মুখটা গোমরা হয়ে যায়। অন্যদিকে আবারও আমরা জাপানের সিন দেখতে পাই সেই বিল্ডিংটার সিন এবং ওরা সবসময় ডিসকাস করে যাচ্ছে যে এবার এলকে ছাড়া এই বিল্ডিং ম্যানেজমেন্ট হচ্ছে কি করে। কিন্তু লাইট তো ভেতরে ভেতরে অত্যন্তই খুশি ছিল এবং তখনও পর্যন্ত ওরা খালি ভেবে যাচ্ছিল যে এল কি মারা গেছে, কারণ এলের দৃশ্য সবসময় ওদের চোখের সামনে ভেসে উঠছিল। এখানে ইডে নামের সেই লোকটা যে কিনা এলের সঙ্গে পরিচয় হওয়ার আগেই জব ছেড়ে দিয়েছিল এবং তৃতীয় মাঙ্গায় চিফিয়াগামির জন্য সাকুরা টিভি বিল্ডিংয়ের সামনে ট্যাক্সির দরজা খুলে দিয়েছিল, তাকে আমরা দেখতে পাচ্ছি না এখনও, কিন্তু খুব সম্ভবত সে জবে জয়েন ইন করে যেত। মাটসুডা এবং আইজাওয়া এবং সেই সঙ্গে মোগিও ডিসকাশন করে যে ওরা এবার কি করবে এবং ওদের পরিচয় পাওয়ার পর ওরা বুঝতে পারলো যে এইবার হয়তো কোনো অন্ধকারের অন্তঃপুর থেকে নতুন শক্তির আবির্ভাব হবে যারা কিরাকে ধরতে পারবে। আর চিফ ইয়াগামি কে লাইট বলল যে ওর বোন সায়ু আর ওর মা সাচিকো ওদের সামনে যাতে এই ব্যাপারে কোনো ডিসকাশন না হয়, ও চায় যে ব্যাপারটা এর মধ্যেই মিটে যাক। এবার লাইট বাইরে যায়, ওর পেছন পেছন আসছিল রিউক আর ওর সঙ্গে আসছিল মিসা। তো মিসা আর লাইট যে যাচ্ছিল ডেটে এবং লাইটই যে এলের সঙ্গে লড়াইতে জিতে গেছে এই জন্য ভেতরে ভেতরে মিসা প্রচণ্ড খুশি ছিল। এবং তারপরে মিসা বলল যে ও লাইটের আগের 3 জন গার্লফ্রেন্ড কিয়োমি, ইউরি আর মায়ুর বিরুদ্ধে জিতে গেছে। তো এই মুহূর্তে মিসাই লাইটের একমাত্র গার্লফ্রেন্ড। ইউরি আর মায়ু সম্পর্কে আমি জানি না, কিন্তু কিয়োমির পুরো নাম কিয়োমি টাকাডা। ওকে ডেথ নোট ভলিউম 4-এ দেখা গেছিলো আর এরপরে আবারও ডেথ নোট ভলিউম 8-এ ওর একটা প্রচণ্ড বড় রোল আছে। আমার মনে হয় ডেথ নোট ভলিউম 9-এও ওকে একটুখানি দেখা যাবে। এই কিয়োমি টাকাডা আর মিসার মধ্যেই তো ঘটেছিল পাঙ্গা।
আবারও আমাদের দেখানো হয় যে ট্রান্সমিশনে এলের মৃত্যুর খবরটা রজারের কাছে মানে দ্য ওয়ামিস হাউস অফ ইংল্যান্ডে চলে যায় এবং দ্য ওয়ামিস হাউস ছিল উইনচেস্টারে। আমরা দেখতে পাই প্রচুর বাচ্চা দৌড়চ্ছে, তো এদের মধ্যে মেলোও ছিল, আর মেলো একটা আহত বাচ্চাকে হ্যান্ডেল করছিল। এই তো মেলো আর একটা আহত বাচ্চা। মেলোকে রজার আটকায় আর সেই সঙ্গে নিয়ারকেও বলে ওর ঘরে আসতে। তো নিয়ার আর মেলো দুজনেই চলে আসে রজারের ঘরে, আর এলের মৃত্যু সংবাদটা রজার দেয়। নিয়ার ওর পাজল সলভ করে যায়, কিন্তু মেলো কী করলো একটু পরেই সেটা ফ্ল্যাশব্যাকে জানা যাবে। চ্যাপ্টার 60, কিডন্যাপিং। এল যে দুজন ক্রুক অ্যাসোসিয়েটকে হায়ার করেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মেরি কেনউড। সে ছিল একজন অফিসিয়াল আমেরিকান বার্গলার। এখানে ঘটনাটার নাম January 10th, 2005, Mary Kenwood, the second Kenwood daughter, dies in a motorcycle accident in Colorado, USA. দ্বিতীয়জন ছিল একজন কনম্যান, এর নাম ছিল Thierry Morello. April 7th, 2005, with his family at his side, Thierry Morello succumbs to liver cancer in a hospital in Paris, France. Mary Kenwood and Thierry Morello, along with their alter egos Weddy and Iber, are vanquished to the darkness. ওরা দুজনেই মারা গেছে, ওদের দুজনকেই লাইট মেরে দিয়েছে। যে এর মারা যাওয়ার পর এদের মেরে ফেলাটা লাইটের পক্ষে খুব সহজ, মানে ডেথ নোটের এই পার্টগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে যাকে বলে। লাইট খুব কাছাকাছি চলে এসছে সেই রঙিন আলোকিত দুনিয়ার যেখানে শুধুমাত্র ভালো মানুষরাই বাস করে। হিগুচি যে চোরাই কোম্পানিটা থেকে এসেছিল ইয়োৎসুবা গ্রুপ নামে, সেখানকার সমস্ত মেম্বারদেরই লাইট মেরে দিয়েছিল। এখানে লেখা আছে April 10th, 2005, ইয়োৎসুবা গ্রুপ এমপ্লয়িজ তাকেশি উই, মাসাহিকো কিডা, সুগুরু শিমুরা, ইচি তাকাহাশি, রেজি নামিগাওয়া and Shingo Mido die of heart attacks. Along with information of Higuchi and the death meetings these employees were conducting, L reveals to only the top police brass that the killings were done by Kira. But with rumors swirling, Yotsuba Group stock plummets. Yotsuba company ধ্বংস হয়ে যায়, এই তাদের বিল্ডিং। May 1st, 2005, L requests that all police and media refrain to making suspected criminal faces public. Within 2 weeks, this is put into effect almost worldwide. Soon after information Within 2 weeks, this is put into effect almost worldwide. Soon after informations on criminals began to flood the internet. Within a month, as if in some kind of request to Kira, the internet is inundated with names and pictures of people. Light Yagami continues to brilliantly play the roles of both Kira and L. মানে এল মারা যাওয়ার পর ও অভিনয় করে যাচ্ছে যে ওই এল। March 5th, 2009, a young man calling himself Near, accompanied by the director of the FBI, meets with the President of the United States and presents evidence on the Kira case that he has been collecting over the last 3 years. মানে Near এর ভালো নাম নেট রিভার, আমি জানতে পেরেছিলাম যে এখন ইংল্যান্ড থেকে চলে গেছে ইউএসএ। এরপরে আমরা দেখতে পাই যে নিয়ার এই ছেলেটা কে, এই নিয়ে এফবিআই ডাইরেক্টর অনেকখানি সন্দেহ প্রকাশ করেনি, অনেকখানি সন্দেহ প্রকাশ তো করেছিল ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট, এবং তখনই বলে দিয়েছিল এফবিআই ডাইরেক্টর যে এই ছেলেটাই নেট রিভার, যার অনেক ট্যালেন্ট এবং যে ওয়ামিস হাউস থেকে এসেছে। March 12, 2009, the United States of America creates a new investigation team independent of L to go after Kira. The SPK, Special Provision for Kira, is founded and is accompanied
FBI and CIA agents along with Nier. এই তো নিয়ার, এই হচ্ছে লিডনার, রেস্টার, জিভানি, বাকিদের নাম জানি না। এবং এরা শুধু ডিসকাস করে যায় যে এবার নিয়ারই তো এসপিকের ক্যাপ্টেন। April 2009, Light Yagami, age 23, enters the National Police Agency and is assigned to the Intelligence and Information Bureau. এই তো সেই হিডেকি ইডে। Summer 2009, Kira's judgment starts gaining momentum. The world's reaction to Kira is divided among these who scream in fear and those who cheer him on. More and more, the latter are emerging. চায়না সহ অন্যান্য দেশরা সাপোর্ট করছিল তখন কিরাকে, এখানে লেখা আছে। And finally, not only do many public proclaim that Kira is justice, but some countries even impress their acceptance of Kira. The world continues towards a dark era where Kira is the law. ওরা খালি ভাবছে যে দুনিয়া যাচ্ছে অন্ধকারের পথে, যেখানে শুধু কিরার কথা মতোই চলবে, আর তার বিরুদ্ধে কেউ গেলেই তাকে চলে যেতে হবে ইন্দ্রলোকের উদ্দেশ্যে। আমরা এবার শিনিগামি রিয়ামের দৃশ্য দেখতে পাই, দ্য শিনিগামি রেলম। হেই, এখানে একজন শিনিগামি অন্যান্য শিনিগামিদের সঙ্গে কথা বলছিল যে ওদের জীবনই তো শুধু জোবা খেলা, কারণ পৃথিবীতে যদি কিরা এইভাবে সমস্ত বাজে লোকদের মেরে ফেলে তাহলে ডেথ নোটটা শেয়ার করার মতো আর কেউ থাকবে না। এবং ওরা একটু ডিসকাস করে রিউক আর রেমকে নিয়ে, রেমের মৃত্যু এবং রিউককে মানে পৃথিবী লোকে তারা পুষে রাখা নিয়ে ওরা অনেকখানি ডিসকাস করে। আমরা দেখতে পাই যে বহুদিন পরে লাইট আর ওর বাবা চলে গেল ওদের বাড়িতে, এবং এটাও বহুদিন পরে। সেই সঙ্গে মিসা আর মাটসুডাও এসছিল, কিন্তু আইজাওয়া, মোগি আর ইডে রয়ে গিয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্সে। এখানে আমরা লাইটের মা সাচিকো ইয়াগামিকেও দেখতে পাই, আর সে সবাইকে চা দিচ্ছিল। এবং ওদের ডিসকাশন যখন চলা শুরু করেছিল যে দুনিয়ার ব্যাপার নিয়ে, তখন সাচিকো বলে এই ডিসকাশন নিয়ে একটু কম করতে। যখন হঠাৎ লাইটের বোন সায়ু ভেতরে আসে, মাঙ্গা 3-তে তোমরা দেখেছিলে সায়ুকে একটা বাচ্চা ফর্মে, এবং এবার ওকে তোমরা দেখতে পাচ্ছ একজন অ্যাডাল্ট ফর্মে। সায়ু মাটসুডাকে হ্যান্ডসাম বলে, আর তখন মাটসুডার বিভিন্ন কথা থেকে মনে হয় যে ও সায়ুকে বিয়ে করতে চায়, কিন্তু তখন চিফ ইয়াগামি বলে যে ও কোনোদিনই একজন পুলিশ অফিসারের সঙ্গে সায়ুকে বিয়ে দেবে না। আর তাতে মিসা আর লাইট খুব হাসে এবং মাটসুডা রাগে লাল হওয়া শুরু করে দেয়। এরপরে সায়ু মাটসুডাকে একরকমভাবে খ্যাপায়, বলে যে মাটসুডা যদি আরও 10 সাল ছোটো হতো তাহলে ওর সঙ্গে ডেফিনেটলি সায়ু ডেটে যাওয়ার কথা ভাবতো। আর এতে মাটসুডা এত রেগে যায় যে আর কান্নাকাটি শুরু করে দেয়, যে চারদিক থেকেই ওকে নিয়ে প্রচণ্ড হাসি মশকরা শুরু হয়। বেচারা মাটসুডা, এর জন্যেই আমার খারাপ লাগে। সায়ু বলে যে ওর এরপর টেস্ট, তো ও চলে যাচ্ছে। মাটসুডা আর মিসা যেন ওদের স্ট্রিটা এনজয় করে। আর তখনই হঠাৎ আইজাওয়ার থেকে ফোন কল আসে যে ডেপুটি ডিরেক্টর তাকিমুরাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। মাঙ্গা নাম্বার 3-তে আমরা জানতে পেরেছিলাম যে তাকিমুরা বদলে ডেপুটি ডিরেক্টরের নাম ছিল কিতামুরা, আর এর নাম তাকিমুরা, মানে জাস্ট সোয়াপিং। কিতামুরা ছিল ব্যাড টেম্পার্ড, আর তার বড় মেয়ের ওপরেও কিরা হওয়ার সন্দেহ ছিল, কিন্তু এর ওপরে কোনো সন্দেহ নেই। এখানে আমরা আবার ইডেকে দেখতে পাই। ইডেও আর মোগি আর মাটসুডা আর লাইট আর চিফ আর আইজাওয়া বলল যে এবার গাড়িতে যাওয়া উচিত। তো মাটসুডা আর ইডে আর মোগি রয়ে যায়। আমরা এবার ইউএসের দৃশ্য দেখতে পাই দুটো জুতো নামছে, এবং দেখতে পাই মেলোকে। মেলো দাঁড়িয়ে আছে একজন মাফিয়া ডনের সঙ্গে, এবং এই মাফিয়া ডনের নাম রড রজ, এবং এরাই ধরে এনেছে ডাইরেক্টর কিতামুরা।
সাকসেসর তাকিমুরাকে। আমরা দেখতে পাই যে মেলো আর নিয়ার দুজনেই এলের সেকেন্ড ভার্সন, কিন্তু এদের মধ্যে তফাৎ। নিয়ার আর এল তো একদমই একই রকম দেখতে, শুধু নিয়ারের চুলের রঙটা সাদা, আর মেলো ডিফারেন্ট, ওর তো মেয়েদের মতো চুল। কিন্তু অন্যদিকে নিয়ার শুধুমাত্র ওর খেলনা নিয়ে খেলতে ভালোবাসে আর ওর জুলপি ধরে টানতে ভালোবাসে, কিন্তু এল আর মেলো দুজনেই সুগার কনজিউম করে। আনলাইক এল যে হাজার রকমের কেক পেস্ট্রি জাতীয় সুগার কনজিউম করে, মেলোকে আমরা শুধু চকলেট বার খেতে দেখতে পাই। মেলো ডিটেকটিভ না ক্রিমিনাল এটা বলতে মুশকিল হচ্ছে, তার কারণ ও একই সঙ্গে মাফিয়ার দলেও কাজ করছে, আবার বলছে কিরাকে ধরবে। এবং ডেপুটি ডিরেক্টর তাকিমুরাকে মেলো জিজ্ঞাসা করে যে এল মারা যাওয়ার আগে কে কে ওর সঙ্গে কাজ করেছিল, এবং এর উত্তরে তাকিমুরা উত্তর দেয় যে যে তিনজন কাজ করেছিল তারা হচ্ছে সোইচিরো ইয়াগামি, কানজো মোগি আর টোটা মাতসুদা। এবং এই নামগুলো মেলো বারফ চকলেটে কামড় দিয়ে রিপিট করে। আমরা তো মেলোকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে মেলো। ওর চেহারাটা খুব হ্যান্ডসাম, কিন্তু ও পরেছে বাজ পাখির মতো কালো জ্যাকেট, এবং ওর চুলের রঙটা সোনালি। আর নিয়ারেরটা সাদা আর এলেরটা ছিল কালো, কিন্তু এল তো আর তখন দুনিয়ায় নেই। কিন্তু এলের দুটো শক্তি এখন দুনিয়ায় জন্ম নিয়েছে। বেচারা লাইটের ওপর এখন দুদিক থেকে আক্রমণ। একদিকে নিয়ার, যে কিনা স্পেশাল প্রভিশন ফর কিরার হয়ে এর বাড়িতে প্রচুর পোকা এসছে, জানি না আজ কি হলো। চলো আমরা এপিসোড নিয়ে কন্টিনিউ করি। স্পেশাল প্রভিশন ফর কিরার হয়ে নিয়ার কাজ করছে, এবং অন্যদিকে মাফিয়া রড্রজের সঙ্গে মেলো কাজ করছে। ওরা দুদিক থেকে ধরতে আসছে লাইটকে। এবার লাইট কিয়োমি টাকাডার সঙ্গে নেক্সট এনকাউন্টারে মেলোকে মেরে ফেলবে ঠিকই, কারণ ওর নামটা কিয়োমি টাকাডা ডেথ নোটের পেজে লিখবে, আর মেলো হার্ট অ্যাটাক থেকে মারা যাবে। কিন্তু নিয়ার কোনো দিনই মারা যাবে না। এমনকি ডেথ নোট সিজন 2তেও নিয়ারকে দেখা গেছে, যেখানে ওর চুল হয়ে গিয়েছিল প্রকাণ্ড বড়, ওকে দেখাচ্ছিল মেয়েদের মতো। অন্যদিকে আবারও আমাদের জাপানের দৃশ্য দেখানো হয়, যেখানে জন মেসানরো নামের একজন FBI এজেন্ট এসে ডেথ নোটটা চেয়েছিল, এবং অ্যাডভান্স চিফ ইয়াগামি আন্দাজ করে নেয় যে FBI নিয়ে গেছে ডেপুটি ডিরেক্টর তাকিমুরাকে। তার কারণ ডেথ নোটের ডিমান্ড করেছিল মেলো। ও কোনোদিনই বলেনি যে তাকিমুরাকে ও তখনই দেবে যখন ডেথ নোটটা ওকে দেওয়া হবে। এই কথাটা মেলো বলেছিল, কিন্তু ও কোনোদিনই নিজের পরিচয় রিভিল করেনি। অন্যদিকে আমাদের নেয়ারের সিন দেখানো হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নেয়ার বসে আছে, ওর সঙ্গে রেস্টার, লিডনার আর জওয়ানি কম্পিউটারের ওপর কাজ করছে। কিন্তু নেয়ার মনে মনে বলল যে এসপিকের জন্য একজন স্পাই থাকা উচিত। আর তখনই আবার আমাদের মেলোর দৃশ্য দেখানো হয়, এবং খুব জোরে জোরে চেঁচাতে চেঁচাতে একজন গুন্ডা সেই ঘরটাতে ঢোকে, যেখানে মেলো এইভাবে রাজকীয়ভাবে সোফার উপরে বসেছিল। ওর নিচেই বসেছিল মাফিয়া ডন রড্রস তার গার্লফ্রেন্ডকে নিয়ে, এবং এদিকে বসেছিল একজন সাধারণ লোক। এই যে গাইস, এটাই মেলো, এইটা সেই সাধারণ মেম্বারটা, এটা মাফিয়া রড্রস, আর এটা তার গার্লফ্রেন্ড, আর এটাই সেই গুন্ডা যে তাকিমুরার মৃত্যু সংবাদটা দিচ্ছে। রিপোর্ট করলো যে কিরা তাকিমুরাকে মেরে ফেলেছে। তাকিমুরা যে করে জাস্ট তাই দিয়ে নিজের গলায় পেঁচিয়ে নিজের জান নিয়ে নিল। মাফিয়া ডন প্রচণ্ড প্যানিক করে, কিন্তু মেলো একটা বার্ফ চকলেটে কামড় দিয়ে বলে যে চিন্তার কিছুই নেই, কারণ এরপরে আমি সোইচিরো ইয়াগামির মেয়ে সায়ুকে কিডন্যাপ করব। কি ভয়ঙ্কর এই মেলো! এর ভালো নাম মিহাইল কিল। আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই। দ্য ওয়ামিস হাউসে রজার মেলো আর নিয়ারকে এলের মৃত্যু সংবাদের কথাটা বলার পরে। চ্যাপ্টার 61 নাম্বার 2। মেলো রজারকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এবং রজার বলে এল ইজ ডেড। এবং তখন সঙ্গে সঙ্গে নিয়ার ব্যাপারটাকে খুব শান্তির দ্বারাই নেয়, কিন্তু মেলো প্রচণ্ড হিংস্র আর অ্যানিমেটেড হয়ে যায়। ও রজারের জামা ধরে টানে, আর রজার বলে মেলো মানে এটার মানে হচ্ছে আমার জামা ধরে টানছো কেন, আমাকে ছেড়ে দাও।
তো মেয়র বলল যে যতক্ষণ না তুমি গেম জিতবে, যতক্ষণ না তুমি পাজল সলভ করবে, ততক্ষণ পর্যন্ত তুমি শুধুই একটা লুজার। এবং তখন মেলোর প্রচণ্ড রাগ হয়ে যায় এবং এই রাগের দ্বারা মেলো বলল কিছুই না। কিন্তু ও জিজ্ঞাসা করলো যে ওর আর নিয়ারের মধ্যে কাকে চুজ করেছে। রজার বলল যে ও তো মারাই গেছে, ও আর কাকে চুজ করবে। এবং তারপরে বলল মেলো আর নিয়ার তোমাদের দুজনের একসঙ্গেই কাজ করা উচিত। নিয়ার রজারের হ্যাঁর সঙ্গে হ্যাঁ মিলিয়ে দেয়, কিন্তু মেলো বলল যে ও এ কাজ করবে না, কারণ সবসময় নিয়ারের বেশি কদর ও যতই কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য বাচ্চারা নিয়ারকে ঘিরে ওর সঙ্গে কথা বলছে, কিন্তু মেলোকে পুরো ইগনোর করছে। আমরা দেখতে পাই মেলো লেখাপড়া করছে, ও চিরকালই অনেক চেষ্টা করে গেছে, কিন্তু ওয়ামিস হাউসে ওর কোনোই কদর নেই। আর তাছাড়া ও বলল যে ও তো 15 বছর হতে চলেছে, সেই জন্যে সময় এসে গেছে যে ও নিজের জীবন লিড করা শুরু করুক। মেলো বলে রজার একবার ওকে ডাকলো, এটার মানে মেলো যেও না। কিন্তু মেলো বলল যে আমি তো 15 বছর হয়েই গেছি রজার, আমি এবার চলে যাচ্ছি। সময় এসে গেল যে আমি জীবন লিড করা শুরু করি আমার নিজের ওয়েতে। এবং আমরা দেখতে পাই যে মেলো ওয়ামিস হাউস ছেড়ে চলে যাচ্ছে। আর অন্যদিকে নেয়ার পুরো ব্যাপারটাকে একটুখানি দমে যাওয়া অবস্থায় নিয়েছে। যখন দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল তখন আমরা নিয়ারের এই মুখটা দেখেই বুঝতে পারি যে ওখানেই দমে গেছে। আর অন্যদিকে মেলো ওয়ামিস হাউস ছেড়ে চলে গেল। আবারও আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে মেলো বলল যে ও এবার সোইচিরো ইয়াগামির ডটার সায়ুকে কিডন্যাপ করবে শুধুমাত্র ডেথ নোটটা নেওয়ার জন্য। এরপরে মেলো রডরসকে বলল যে এবারে ও ওনারশিপ নেবে পুরোপুরিভাবে ডেথ নোটের ওপরে। আমরা ন্যাশনাল পুলিশ এজেন্সির দৃশ্য দেখতে পাই, আবারও জাপানের দৃশ্য, এবং সেই লোকটা জন মানে FBI এজেন্ট একটা ফোন কল আসাতে ওখান থেকে চলে গেল। এবং চিফ ইয়াগামি বলল যে কোনো রকম স্নিকি বিহেভিয়ার তো ও টলারেট করবে না। এবং তারপরে জন দেখলো যে ফোনটা এসছিল নেয়ারের কাছ থেকে। তো নেয়ার জনকে বলল, এই যে আমরা দেখতে পাই যে নেয়ার জনের সঙ্গে ফোনে কথা বলছে, এই তো জন। নেয়ারের হয়েই জন কাজ করে, এটা আমরা জানতে পারলাম। এবং এরপরে আমরা জানতে পারি এই যে নেয়ার আর এর পেছনে ওর লোক রেস্টার। তো ডেথ নোটটা নিয়ে যে চিফ ইয়াগামি আর এই জন এদের মধ্যে একটা লড়াই চলেছে, এ ব্যাপারে নেয়ারকে সব কিছুই জন বলল। আমরা দেখতে পাই যে নেয়ার ওর খেলনা দিয়ে খেলে, ওর 17 বছর বয়স হতে চলবে তাও ও খেলনা দিয়ে খেলে। কিন্তু মেলো যখন ওয়ামিস হাউস ছেড়ে পালিয়েছিল তখন ওর বয়স ছিল 15, মানে নেয়ার খুব সম্ভবত তখন 13, মানে আমার মতো। কারণ মেলো যখন আমেরিকায় গিয়ে রডরসের সঙ্গে মাফিয়া দল লিড করে তখন ওর বয়স ছিল 19 আর নেয়ারের বয়স ছিল 17। কাজে নেয়ার মেলোর থেকে 2 বছরের ছোট। এবং এই দুজনই এলকে সাকসিড করার জন্য ইনাফ ট্যালেন্টেড ম্যাট সহ। ম্যাটের ভালো নাম মেইল জিভাস, এলের ভালো নাম তো ছিল এল ললিট। তো চিফ ইয়াগামি আর লাইট ইয়াগামি ওরা কম্পিউটারের ডেটাগুলোর ওপরে রিসার্চ করে যে কিরার ভিকটিমসগুলো কিরা মৃত্যু পূর্বে ভিকটিমদেরকে তো কন্ট্রোল করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সোফার এক সাইডে মাটসুডা আর আইজাওয়া বসে আছে, অন্য সাইডে মগি আর উকিটার পরের জন কী নাম ছিল ওর, হিডেকি ইডে। এই তো এটা মাটসুডা, এটা আইজাওয়া, এটা হিডেকি ইডে, আর এটা মগি। কিন্তু উকিতা তো মারা গেছিল মাঙ্গার এপিসোড 3টাতেই, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। সাকুরা টিভির সামনে ওর হার্ট অ্যাটাক এসেছিল, ওকে মিসাই মেরে ফেলেছিল সেকেন্ড কিরা। FBI এবং কিডন্যাপারদের সঙ্গে যে একটা সম্পর্ক আছে এটা লাইট আন্ডারলাইন করতে চাইছিল, এবং লাইট নিজেদের ভাবনায় চলে যায়। আবার সেদিন রাত্রিরে ওরা বাড়ি ফিরে যায়, দেখা যায় যে লাইটদের বাড়িতেই ওরা ফিরে গেছে। আর মিসা একটা অত্যন্ত সুন্দর ফ্রক পরে এসে বলছে যে লাইট আমি গুড গার্লের মতো ঘুমোতে যাচ্ছি। আর তখন রিউক বলল যে আমি উঠে থেকে দেখে যাব কি হয় আর না হয়।
এবং তারপরেই হঠাৎ করে খবর এলো যে তাকিমুরা মারাই গেছে আর সায়ুকে ধরে নিয়ে গেছে, এবং এই রহস্যজনক ফোন কলটা চিফকে আসলে মেলো করেছিল। তখন চিফের রাগ সীমা ছাড়িয়ে যায়। চিফ ভাবলো যে ও এবার ফোন করবে। সবাই প্রচণ্ড হই হল্লা করা শুরু করে দেয়। লাইট মনে মনে ওর বোন সায়ুর জন্য রিগ্রেট করে, এবং চিফ ইয়াগামি ভাবলো যে এবার ওর বাড়িতে ফোন করে জানা উচিত যে সায়ুর বাড়ি ফিরেছে কি ফেরেনি। কিন্তু সাচিকোকে ফোন করাতে ও বলল যে সায়ু লেট, এবং তখন সায়ুকে নিয়ে চিফের প্রচণ্ড চিন্তা। এখানেই ডেথ নোটটা শেষ হয়ে যায়। ডেথ নোট, হাউ টু ইউজ ইট। ইট ইজ ইউজলেস ট্রাইং টু ইরেজ নেমস রিটেন ইন দ্য ডেথ নোট উইথ ইরেজার্স অর হোয়াইট আউট। মানে একজনের নাম লেখা হলে তার ডেথটাকে অ্যাভয়েড করা যাবে না। নেক্সট ইন দ্য নেক্সট ভলিউম, এই তো লাইট, নেয়ার আর মেলো, ওদের মধ্যে নতুন লড়াই শুরু হতে চলেছে। With L no longer a problem, Light is closer than ever to creating his ideal world. But after years of uncontested victory as Kira and the new L, Light finally has some opposition. Can Light handle an attack from two sides, or will he have to choose between his life as Kira and the lives of his family? এখানে সায়ু আর চিফ ইয়াগামির ব্যাপারটা চলে আসছে। চিফ ইয়াগামি তো নেক্সট এপিসোডে মারা যাবে, আর সায়ুকে কোনোভাবে তার আগেই সে বাঁচিয়ে নেবে। চিফ ইয়াগামিকে আর কে মারবে মেলো ছাড়া? তো আমি তোমাদের সব ইনফরমেশন লিক করে দিচ্ছি, কারণ নেক্সট ভলিউম আমি আনবো কি আনবো না তাই নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। এই ভলিউমের লাস্ট এপিসোড ছিল এটা। যদি তোমরা এটাকে এনজয় করে থাকো, ডেফিনেটলি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা টিপবে, আর কমেন্ট ডাউন বিলো। দ্য গ্রেটেস্ট ডিটেকটিভ, দ্য গ্রেটেস্ট সিটি, দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ, এটা ডেথ নোটের আর একটা ছোটো ভার্সন। এটা হচ্ছে এল, আর এটা রে পেনবারের ফিয়ান্সি নাওমি মিসুরা, যে নিজের পরিচয় শোকোমাকি হিসেবে লাইটকে দিয়েছিল, কারণ সে ছিল একজন এক্স FBI এজেন্ট। Death Note. Another note, the Los Angeles BB murder case. Los Angeles authorities are tracking a serial killer whose clues are so complex that even L, the world's most decorated detective, can't decipher them. Enlisting the help of FBI agent Naomi Misora, can L track the case and preserve his reputation before the victims outnumber the clues? এই যে এলের ছবি, এলো মেলোর মতোই চকলেট খাচ্ছে। ডেজ টু লিভ। A full-length novel recounting an alternate reality in which L manages to defeat Kira but must write his own name in the death note to do so. Now with just over 3 weeks left on Earth, L must save the planet from an idealist seat that wants to change the world by killing off 90% of the human population. ওই বাপরে বাপ, এখানে সুগুমি ওবা আর বদলে ইউমি হোট্টা গল্প, কিন্তু তাকেশি ওবাটার আর্টওয়ালা আরেকটা গল্পের বিজ্ঞাপন আছে যেটার নাম হিকারু নো গো। হিকারু শিন্দো is like any 6th grader in Japan, a pretty normal schoolboy with a penchant for antiques. One day he finds an old blood-stained Go board in his grandfather's attic. Trapped inside the Go board in Fujiwara no Sai, the ghost of an ancient Go master. In one fateful moment, Sai becomes a part of Hikaru's consciousness, and together, through thick and thin, they make an unstoppable Go playing team. Will they be able to defeat Go players who have dedicated their lives to the game, and will Sai achieve the divine move so he'll finally be able to rest in peace? Find out in the Shonen Jump classic. মানে তোমরা হিকারু নোগোর এক্সপ্লেনেশনও নিতে পারো। তো এইখানেই শেষ হয়ে যায় এই বইটা। তো অ্যানিমে নিয়ে বা মাঙ্গা নিয়ে যদি তোমরা আরও এক্সপ্লেনেশন চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ এবার আমি এক্সপ্লেনেশন মনস্টার বা টোকিও ঘাউল বা কাইসেন জুজুটসু কিংবা নারুটো থেকেও দিতে পারি, কারণ এগুলো হচ্ছে অ্যানিমের এক একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট।
তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে প্রাইম ক্যাপিটাল দুনিয়া থেকে তোমরা কপিরাইটের আর কি ভিডিও চাও এবং অ্যানিমে থেকে।